সুপ্রিয় দর্শক, আমরা পারি অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। প্রতিবন্ধিতা কোনো প্রতিবন্ধকতা নয়, আর সেটিই প্রমাণ করেছেন রেজাউল করিম জয় ও মুক্তা খাতুন। চলুন দর্শক, প্রথমেই পরিচিত হয়ে আসি শারীরিক প্রতিবন্ধী রেজাউল করিমের সাথে। জন্মের 7 মাস পর টাইফয়েড জ্বরে দেহের এক পাশ অবশ হয়ে যায় রেজাউল করিমের। অনেক চিকিৎসার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন, কিন্তু সমস্যা থেকে যায় তার দুটি পায়ে। আসলে এই সমস্যাটা বাবা মার মুখে শোনা যে যখন আমি জন্মাই তখন আমি 8-10টা ছেলে মানুষের মতনই 8-10টা মানুষের মতনই ভালো ছিলাম। আমার জন্মের 7 মাস বয়সে এই টাইফয়েড থেকে আমার এই সমস্যাটা হয়। আমি অনেক দিন ভুগেছি, আমার একটা সাইড প্যারালাইজ হয়ে গিয়েছিল। তো পরবর্তীতে আব্বা আমাকে নিয়ে চিকিৎসা করার জন্য ঢাকায় আসার পরে চিকিৎসার মাধ্যমে আমি এখন শুধু পায়ে সমস্যাটা, আর বাকিগুলো সব ঠিক হয়েছে। এত কিছুর পরেও প্রতিবন্ধকতাকে সঙ্গে নিয়েই চালিয়ে গেছেন পড়াশোনা। 2013 সালে MA সম্পন্ন করেন তিনি। শারীরিক প্রতিবন্ধকতার জন্য সমাজের মানুষ তাকে নানা রকম কথা শোনাতো, কষ্ট দিত নানাভাবে। সমাজের প্রতিবন্ধকতা, আমাদের যারা প্রতিবন্ধী আছি, আমরা যাদেরকে শারীরিক প্রতিবন্ধী বলা হয়, এদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সামাজিক প্রতিবন্ধের সৃষ্টি হয়েছে। বিভিন্ন ধরনের আশেপাশে মানুষরাও দেখা যেত যে তারা 8-10টা মানুষের মতো হাঁটতেছে, কাজ করতেছে। সেই ক্ষেত্রে আমরা যদি কাজ করতে চাইতাম, তারা আমাদেরকে একটু সহানুভূতি দেখানোর থেকে তারা আমাদেরকে ক্রিটিসাইজ করতো বেশি, যে তুমি এটা পারবা না। তিনি ফায়ার সার্ভিসের উপর বিশেষ ট্রেনিং নিয়েছিলেন। এই ট্রেনিং করতে গিয়ে তার কি কি সমস্যা হয়েছিল? আসলে ফায়ার সার্ভিসের ট্রেনিংটা হলো বাংলাদেশ গভর্নমেন্ট 60,000 কমিউনিটি ভলেন্টিয়ার তৈরি করার একটা উদ্যোগ নিয়েছিল। ওরা কমিউনিটি ভলেন্টিয়ার হিসেবে আমার ইউনিভার্সিটি থেকে 50 জনকে সিলেক্ট করছিল। তো তখনকার আমি ওই 50 জনের ভিতরে আমি একজন ছিলাম। তো সেই সুযোগটা হয়েছিল আমার স্কাউটিংয়ের জন্যই, যে আমি স্কাউটিং করি। তারপরেও প্রথম অবস্থাতে একটুখানি ফায়ার সার্ভিসের সমস্যা হয়েছিল, যে আমার এই সমস্যার জন্য ফায়ার সার্ভিস ট্রেনিং দিতে চাচ্ছিল না, ফায়ার সার্ভিসে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। তো সেখানে একজন স্যারের জন্যই আমি আসলে এই জিনিসটা করতে পেরেছি। ফায়ার সার্ভিসের মতো কঠিন কাজেও ট্রেনিং নিতে সফল হয়েছেন এই রেজাউল করিম, আর প্রমাণ করে দিয়েছেন প্রতিবন্ধিতা কোনো প্রতিবন্ধকতা নয়। সফলতার জন্য চাই একটু সুযোগ আর আত্মবিশ্বাস। একটা ইকুইপমেন্ট ছিল প্রায় 22 কেজি ওজনের, হ্যামার ড্রিল বলে যেটাকে। সেটা আপনার একটা ড্রিল দিয়ে 1 মিনিটে 5000 বার চলতে পারে, এরকম একটা হ্যামার ড্রিল। তো সেটা খুব ওজনের। সেই জিনিসটা অনেক সময় অনেকে নিতে চায় নাই। তো সেটা চেষ্টা করেছি আমি নিজে একটুখানি চালানোর, যে আমি এটা পারবো। অন্যান্য যারা পারে তারা কেন পারলে আমি কেন পারবো না, তখন আমি এটা নিয়েছি। আবার আরেকটা ইকুইপমেন্ট ছিল আপনার দেয়াল কাটার জন্য একটা যেটা মিনিটে 5000 বার ঘোরে। আপনি যদি এটা কোনো অংশে, শরীরে কোনো অংশ যদি লাগে, তাহলে আপনার কেটে গেলে আপনি বুঝতে পারবেন না যে এটা কেটে গেছে, কিন্তু কেটে যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার হাতের বা পায়ের কোনো অংশ কেটে গেছে। তো সেই জিনিসটাও চালানোর জন্য চেষ্টা করেছি এবং সফলতার সাথে পেরেছি। শারীরিক প্রতিবন্ধকতার জন্য সমাজের মানুষের কাছে তাকে নানাভাবে কষ্ট পেতে হতো, শুনতে হতো নানা রকম কথা। বিভিন্ন সময় হাঁটতে গেলে অনেকেই আমার এই সমস্যা নিয়ে ক্রিটিসাইজ করে। সেই সময়টা একটু কষ্ট লাগছে, যে কেন আমি এই সমস্যা আমার থাকা সত্ত্বেও আমি কেন পারবো না। ধন্যবাদ জানাই আমার বাবা মাকে, আমার পরিবারে যারা ছিলেন, তারা আমাকে সবসময় সাহস যোগাইছেন, যে না, তোমার এই সমস্যা আছে, তাতে কী হয়েছে, তুমি অবশ্যই সমাজের 8-10টা মানুষের সাথে মিশে চলতে পারবা, 8-10টা মানুষের মতনই কাজ করতে পারবা। এমনি অনেকেই যখনকার বলতো যে হ্যাঁ তোমার দ্বারা এটা হবে না, তখন একটু কষ্ট লাগতোই। স্বাভাবিক, এটা কষ্ট লাগার কথা। আমার দ্বারা কেন হবে না, সবাই পারে, আমি কেন পারবো না। দেহগতভাবে একটু সমস্যা থাকলেও মানসিক শক্তিতে ভরপুর এই মানুষটি সমস্ত বাধাকে পেরিয়ে এগিয়ে গেছেন সামনের দিকে। স্কাউটিং ও সেবামূলক কাজে অসাধারণ ভূমিকা রেখেছেন তিনি। স্কাউটিংয়ে অনেক ধরনের অ্যাডভেঞ্চার কোর্স ছিল, আপনার বিভিন্ন ধরনের রোপ মানকি ব্রিজ যেটাকে বলি আমরা, রশির উপর দিয়ে হেঁটে যাওয়া, সেই কাজটা করেছি। দেখা যায় অজানার পথে যাওয়া, এটাকে স্কাউটের ভাষায় বলে হাইকিং। সেই হাইকিংটায় আপনার 7 থেকে 8 কিলোমিটার হেঁটে যেতে হয়। হেঁটে গিয়ে তারপরে আপনার একটা নির্দিষ্ট জায়গা থাকে, আপনার কাছে শুধু একটা ম্যাপ দেওয়া থাকবে, এই ম্যাপে আপনি যেতে পারবেন। সেটাও করেছি এবং সফলতার সাথে স্কাউটিং আমি হাইকিং সম্পন্ন করেছি। বিভিন্ন প্রোগ্রামে গিয়ে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার কোর্সগুলো কমপ্লিট করেছি। মানুষ নামক সংগঠনের সাথে জড়িত রেজাউল করিম।
সেবামূলক এই সংগঠনের মধ্য দিয়ে তিনি কি কি কাজ করছেন? আমি একটা সংগঠন যেটার নাম মানুষ মানুষ মানুষের জন্য এই স্লোগান নিয়ে তারা চলছে। তো এটা একটা রক্তের সংগঠন, রক্ত নিয়ে কাজ করে। বিভিন্ন রক্তের প্রয়োজনে বিভিন্ন মানুষ যখন বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে তখনকার রক্ত না পেয়ে যেই সমস্যাটা সৃষ্টি হয় সেই সমস্যাটা সমাধান করাই এই প্রতিষ্ঠার এই সংগঠনটার কাজ। আমি চেষ্টা করেছি যে নিজে রক্ত দেওয়া এবং অন্যকে উদ্বুদ্ধ করার জন্য, যে রক্ত দিলে কোনো কিছু হয় না, শরীরের কোনো সমস্যা হয় না। একটা মানুষের শরীরে 4 মাস পরপরই আপনার রক্ত সেলগুলো যেগুলো থাকে সেগুলো মারা যায়। তো একজন মানুষ যদি আরেকজন মুমূর্ষু রোগীকে এক ব্যাগ রক্ত দিয়ে দেয় তাহলে তার শরীরের কোনো সমস্যা হয় না। এটা বোঝানোর চেষ্টা করেছি আমি এই রক্তের সংগঠনের মাধ্যমে। সমাজের মানুষ আমাকে স্মরণ করে আমার কর্মকাণ্ডের মাধ্যমে, সেই কাজগুলো করারই চেষ্টা করছি। বাবার অবসরে বাবার ব্যবসা দেখার ভার নেন তিনি, কিন্তু সামাজিকভাবে নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তার। প্রতিটি মুহূর্ত তাকে শুনতে হতো, তুমি পারবে না, তোমাকে দিয়ে এ ব্যবসা হবে না। কিন্তু আত্মবিশ্বাসী এই মানুষটি থেমে যায়নি, মনের জোরেই অর্জন করেছেন সফলতা। আমি এই ব্যবসাটা আসলে করি আজকে থেকে প্রায় 8-10 বছর। আগে আমার বাবা করতেন, আমার বাবার কাছ থেকে আসলে এই ব্যবসাটা মূলত আমার নেওয়া। তো এই ব্যবসাটা করতে আমার বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবন্ধকতা আসছে, বিভিন্ন ব্যবসায়িক প্রতিবন্ধকতা, বিভিন্ন লোকের সমস্যা, আবার অনেকে আমার এই পায়ের আমার এই শারীরিক সমস্যা নিয়ে অনেক ধরনের কথা বলছে। যেসব সাইডে গেলে দেখা যায় অনেকে বলে যে তো এই সমস্যা নিয়ে আপনি আসছেন, আপনি এটা পারবেন না। তো এইগুলা শোনার পরে প্রথম দিকে একটু খারাপ লাগতো যে কেন আমি পারবো না, আমার এই সমস্যাটা থাকা সত্ত্বেও আমি কেন কাজটা করতে পারবো না। তখনকার বিভিন্নভাবে মানুষকে বুঝাইতাম যে আমার সমস্যা তো কোনো কথা না, আপনি আমাকে যা বলবেন আপনার চাহিদা মতন আমি যদি আপনাকে সাপ্লাই করতে পারি তাহলে কেনই আমি এই ব্যবসাটা করতে পারবো না। তখন বিভিন্ন মানুষের কাছ থেকে বোঝানোর পরে তারা আমার কাছ থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিচ্ছে, বিভিন্ন ধরনের মাল নিচ্ছে। শুধু ব্যবসা বাণিজ্য ও সেবামূলক কাজেই নয়, বিবাহিত জীবনেও সফল তিনি। বাবা মা স্ত্রী সন্তান নিয়েই সুখের সংসার রেজাউল করিমের। আমি আসলে ভাবতেও পারিনি যে ও এত দূরে চলে যাবে আর কি। অনেক ভালো লাগছে। আমার ফ্যামিলিও অনেক কিছু জানে ওনার সম্পর্কে, তো ওনারাও এখন অনেক খুশি। বিয়ের সময় হয়তো বা মানে মেনে নিতে চায়নি, কিন্তু তারপরও এখন পুরাপুরি মেনে নিয়েছে। আমি সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ জানাই যে সে আমাদের এত সুন্দর একটা ছোট্ট সংসার দিয়েছে। আমার ফ্যামিলি, আমার সবাই ফ্যামিলিতে যারা আছেন তাদেরকে যেন আমি আরও ভালো করে তাদের সেবা যত্ন করতে পারি, আমি স্বামীর সেবা যত্ন করতে পারি, এটাই আমি আল্লাহর কাছে চাই। নানা প্রতিবন্ধকতায় আবদ্ধ মানুষের উদ্দেশ্যে তিনি কি বলতে চান? যারা আমার মতন আছেন, যারা আমার মতন প্রতিবন্ধী, যাদেরকে সমাজে অনেকে অনেক ধরনের কটূক্তির মাধ্যমে অবহেলিত করে রাখছে, তাদের কাছে আমার একটাই চাওয়া বা একটাই বলা যে আপনারা নিজেদেরকে কখনো ছোট মনে করবেন না। আপনারা কখনোই নিজেদেরকে মনে করবেন না সমাজের বোঝা। আপনিও যে একটা কিছু করতে পারেন, আপনি যে সমাজকে উপকৃত করতে পারেন, আপনার মাধ্যমে যে সমাজ উপকৃত হতে পারে, সেই জিনিসটা আপনি বোঝানোর চেষ্টা করেন। দর্শক, রেজাউল করিমের সার্বিক সফলতা কামনা করছি, আর সেই সাথে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আলোহীন জীবন কতটা কষ্টের সেটি চোখ বন্ধ করলেই বোঝা যায়, কিন্তু এই কষ্টকে জয় করে অন্তরের আলোয় আলোকিত মানুষ মুক্তা খাতুন, যিনি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স কমপ্লিট করেছেন। চলুন দর্শক, পরিচিত হয়ে আসি তার সাথে। মুক্তা খাতুন জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধকতার শিকার। এক ভাই ও 2 বোনের মধ্যে তারা 2 বোনই চোখে দেখতে পারেন না। অপুষ্টিজনিত কারণে তাদের এই সমস্যা হয়েছিল। নানা প্রতিকূলতার মাঝে থেকেও জীবনের সাথে যুদ্ধ করে চালিয়ে নিয়েছেন পড়াশোনা আর এগিয়ে গেছেন সামনের দিকে। মুক্তা খাতুনের পড়াশোনার শুরুটা কিভাবে হয়েছিল, তার এই সফলতা অর্জনের জন্য কতটুকু ধৈর্য ও কষ্টের পরিচয় দিতে হয়েছিল। একটা ঘরে যদি প্রতিবন্ধী জন্মগ্রহণ করে সেক্ষেত্রে বাবা মার যে কতটা টেনশন হয়, তো সেক্ষেত্রে আমরাও ব্যতিক্রম না। পূর্বেই শুনেছেন যে আমরা 2টি বোন, দুইজনই ব্লাইন্ড। তো আমার বয়স যখন 6 বছর, তখন আমার বাবা মা খুব চিন্তিত যে এই যে আমার ঘরে 2টা প্রতিবন্ধী,
এখন আমি কিভাবে কি করব এদেরকে, আর এদেরকে কিভাবে মানুষ করব, বা এরা সমাজে কিভাবে প্রতিষ্ঠিত হতে পারবে। বিভিন্ন ডাক্তার দেখানো হয়েছে। ডাক্তার দেখানোর পরে তারা বললেন যে আসলে এটা তো জন্ম থেকে তো ভালো হবে, তবে এখানে কিছু টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে। তো তারপরে আমার বাবা বললো যে স্যার এটা তো আমার পক্ষে সম্ভব না, যদি আপনি কোনোভাবে হেল্প করতেন। স্যার যিনি আক্তার হামিদ সিদ্দিকী, উনি হচ্ছে গ্রিন রোড গিয়েছিলেন। তখন আমাদের যে অফিসটা তার নাম হচ্ছে এবিসি, অ্যাসিস্ট্যান্স ফর ব্লাইন্ড চিলড্রেন। তো ওইখানে গিয়েছেন। তো ওনারা বললেন যে দেখেন ওরা যেহেতু দেখতে পায় না, ওদের তো অপারেশন, এটা তো আল্লাহ তাআলার মানে এটা ভাগ্যের কথা। তো এখন আপনি একটা কাজ করতে পারেন, এখানে আমাদের 10 জন প্রতিবন্ধী পড়াশোনা করে, আপনি ওদেরকে এখানে ভর্তি করে দেন। তারপরে স্কুল লেভেল তো ছিলাম 1 থেকে আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছি। সারা দেহে আধার আচ্ছন্ন এই মানুষটি নিজের আত্মবিশ্বাসী শিক্ষার আলোয় আলোকিত হয়েছেন। বর্তমানে অধ্যয়নরত আছেন ঢাকা ইডেন কলেজে, কিন্তু তারই অর্জনের মাঝেও লুকিয়ে আছে নানা ধৈর্য ও কষ্টের গল্প। আলোহীন এই মানুষটি কিভাবে পথ চলেন, কিভাবে পড়েন, আর কিভাবেই বা লিখেন, তা নিয়ে আজও মানুষের নানা রকম কৌতূহল রয়েছে। আমরা আমাদের চলাফেরা যদিও কষ্ট আছে, তারপরেও আমাদেরকে সেই কষ্টগুলো মেনে নিয়ে চলাফেরা করতে হয়। যেমন এই যে হাতে যে দেখছেন সাদা ছড়ি, এটা তো অবশ্যই, এটা ছাড়া কিন্তু আমরা এক পাও এগোতে পারবো না। কিন্তু এটা যেমন সত্যি, তেমন রাস্তাঘাটে বের হলে কারো হেল্প ছাড়াও চলা যাবে না। কারণ হচ্ছে তা না হলে মানুষ বুঝবে না যে আমরা যে প্রতিবন্ধী। আমরা যে ভাষা সিস্টেমে পড়াশোনা করি সেটার নাম হচ্ছে ব্রেইল সিস্টেম। হাতের স্পর্শের মাধ্যমে বোঝা যায়। তো আমাদের 1 থেকে এসএসসি পর্যন্ত তেমন কোনো কষ্ট হয় না, কারণ ওইভাবে আমাদের সিস্টেমে বই আছে ব্রেইল সিস্টেমে। আর যখন এসএসসি পরীক্ষা দিতে যাই তখন থেকে আমাদের জীবনের কষ্ট শুরু, কারণ আমাদের অবশ্যই শ্রুতি লেখকের মাধ্যমে পরীক্ষা দিতে হয়। আর পরীক্ষার শ্রুতি লেখক অর্থ হচ্ছে আমি বলবো আর সে হচ্ছে লিখবে। সে অবশ্যই আমার ছোট হতে হবে, আমাকে পাশে বসে প্রশ্নগুলো শোনায় যে এটা এই প্রশ্নগুলো এসেছে। তখন আমি বলি যে ঠিক আছে, মানে চুজ করে প্রশ্নগুলো বলি যে আমি এই প্রশ্ন লিখবো, এই প্রশ্ন লিখবো। তখন আমি উত্তর বলতে থাকি আর সে ওইভাবে লেখে। যেহেতু আমি দেখতে পাচ্ছি না এই স্বাভাবিকদের মতো বই, তাই আমাকে রেকর্ড করে পড়াশোনা করতে হয়। দর্শক, নিচ্ছি বিরতি, ফিরবো একটু পরেই। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত আমরাও পারি অনুষ্ঠানে। এত প্রতিবন্ধকতার মাঝেও কোন কোন বিষয়ে তিনি সুখ খুঁজে পান, আর কোন বিষয়গুলো তাকে আজও কষ্ট দেয়। খুব গর্ব করতে ইচ্ছা করে যে আমরা নওগাঁর জেলার মধ্যে আমাদের রেজাল্টটা অনেক ভালো, প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও, এবং সবচেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত অর্জন করতে পেরেছি। সেজন্য আমরা খুবই 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 গর্বিত। আর আরেকটা ছোট্ট একটা মজার ঘটনা বলি, এই যেহেতু মজার কথা বলছি, আমরা সেদিন প্রতিবন্ধী সার্টিফিকেটটা তুলতে গিয়েছি সমাজসেবায় নওগাঁ জেলা হেড অফিসে। তো ওনারা বললেন যে আপনারা কি করেন? আমরা বলছি আমরা 2 বোন অনার্সে পড়াশোনা করি। তো এর আগে আমাদেরকে হচ্ছে সমাজসেবায় অনেক ঘোরাতো যে প্রতিবন্ধী সার্টিফিকেট এখন দেওয়া যাবে না। তো যেটা হয় সেটা হচ্ছে যে যখন উনি শুনলেন যে আমরা আসলে অনার্সে আছি, তখন উনি খুশি হয়ে উনি বললেন যে যে কাজটা 1 সপ্তাহে লাগবে সে কাজটা আমি তোমাদের এখন এই মুহূর্তেই করে দিচ্ছি। তারপরে ওনারা আমাদের মহাদেবপুরে ফোন করলো যে 2টা মেয়ে তো অনার্স করছে, ওরা অনেক ব্যস্ত, তুমি ওদের কাজটা এখনই করে দাও। আমার খুব খুব ভালো লেগেছিল। তখন আমার এত আনন্দ লেগেছিল যে আপনাদেরকে এই ছোট্ট একটা কথার মাধ্যমে বোঝানো যাবে না। আচ্ছা, আমরা যখন বাড়িতে মানে আমরা যখন ছোট ছিলাম আর কি, পড়াশোনা এখনো রানিং করিনি, তখন আমার মাকে সবাই বলতো, আমার মা বাবাকে দিনের পর দিন রাতের পর রাত বোঝাতো যে শোন
তোরা এদেরকে লেখাপড়া করাতে পারবি না, বিয়ে শাদিও দিতে পারবি না, এদেরকে আসলে কি করবি? আর যত বড় হবে ততই তো তোদের মায়া বাড়বে, তার থেকে এক কাজ কর, এখনই মেরে ফেল, তাহলে ওরাও বুঝবে না, তোরাও হয়তো বা 2-3 দিন কান্নাকাটি করে চুপ করে থাকবি। যদি আল্লাহ ভাগ্যে দেয় তাহলে ওই একটা ছেলে আছে ওটাকে নিয়ে ওটাই ভালো হবে, আর যদি না হয় তাহলে তো কিছু করার নাই। এক সময় প্রতিবন্ধিতার কারণে মুক্তা খাতুন ছিলেন সমাজের কাছে অবহেলিত, কিন্তু আজ সময়ের পরিক্রমায় তাকে নিয়ে গর্ব করে তার পরিবার ও সমাজ। যখন আমি প্রতিবন্ধিতা নিয়ে জন্মগ্রহণ করেছি তারপর থেকেই আমাদের সমাজে সবাই আমাদের ফ্যামিলিটাকে আর কি হেয় প্রতিপন্ন করে দেখতো, কারণ ওরা বুঝতো যে এরা তো প্রতিবন্ধী দুইটা, তাহলে এখন এদেরকে নিয়ে কি করা হবে বা কি হবে এদেরকে, এরা তো একটা বোঝা। এরকম আমার মা বাবাকে অনেকেই বলতো যে শোন এক কাজ কর, এমনও কথাও আমাদের গ্রামের লোকেরা বলেছে যে এক কাজ কর, এরা তো দেখতে পায় না, এরা তো তোর ভবিষ্যতে একটা বোঝা হয়ে দাঁড়াবে, এদেরকে কিভাবে তুই বিয়ে শাদী দিবি আর কিভাবে বা কি করবি। তারপরে যখন আমরা পড়াশোনা করতে শুরু করলাম তখনও ওদের ধারণা ছিল না যে প্রতিবন্ধীরা যে লেখাপড়া করে, তখন ওরা আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো আর বলতো পড়াশোনা করতেছে কিভাবে, কি হবে এদেরকে নিয়ে। তারপরেও ওদের ধারণা চেঞ্জ হয়নি। তো এখন আমাদের গ্রামের সবাই আমার মা বাবাকে বলে যে আসলেই তোরাই ভাগ্যবান, কারণ আমরা আমাদের ছেলে মেয়েকে মানুষ করতে পারিনি, তোরা খুবই ভাগ্যবান, আমরা আসলে ভুল বুঝতে পেরেছি। দর্শক, মুক্তা খাতুনের আরও কিছু অজানা তথ্য আপনাদেরকে জানাবো। কিছু পরিকল্পনা আছে, তার মধ্যে হচ্ছে আমার বিসিএস এর স্বপ্ন আছে। যদি আমি বিসিএস এ দেখতে পাই তাহলে তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, কারণ আমার সেই ছোটবেলা থেকেই স্বপ্ন যে আমি বিসিএস ক্যাডার হব এক। তবে তার মধ্যে আরেকটা ছোট্ট স্বপ্ন আছে, সেটা হচ্ছে হাই স্কুলের শিক্ষকতা করা। সকল প্রতিবন্ধী ভাই ও বোনদের উদ্দেশ্যে বলতে চাই যে প্রতিবন্ধী হয়ে মন খারাপ করে বসে থাকলে চলবে না, কারণ প্রতিবন্ধিতা যে আমাদের অনেক বাধা বিপত্তি আছে, সেগুলোকে অতিক্রম করে জীবনের পথে এগিয়ে যাওয়াটাই মানে মেন লক্ষ্য বলে বিবেচিত করা উচিত। আমরা যাদেরকে প্রতিবন্ধী বলছি তারাও কিন্তু রক্তে মাংসে গড়া মানুষ। সাধারণ মানুষের মতো প্রতিবন্ধী মানুষরাও স্বপ্ন দেখে সুখী হবার, প্রতিষ্ঠিত হবার, স্ব প্রতিভায় আলোকিত হবার। দর্শক, আপনাদের মতামত, সহযোগিতা ও ভালোবাসার হাত বাড়িয়ে দিতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়। প্রযোজক আমরাও পারি, মাই টিভি, মুজাফফর টাওয়ার, 55 বীরুত্তম, সিআর দত্ত রোড, বাংলা মোটর, ঢাকা 1000। আমাদেরকে ফোন করতে যোগাযোগ করুন 9665924924 থেকে 5 পর্যন্ত। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন মানুষ, নতুন গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।